15-20 বছর ধরে কোনো উগ্রপন্থা না থাকার পর হঠাৎ কি প্রয়োজন পড়লো যে আমার এই কতগুলো লোককে এনে সারেন্ডার দেখানো। যে এই যে 584 জন করেছে বা আরো 100-200 জন করবে শুনছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এদের বেশিরভাগই ফেক, এগুলো সব ভুয়ো। টিএসআরকে যারা খুন করলো সেই খুনিদের এখানে এনে তাদের রেখে খাবার টাবার খাইয়ে তাদের পোশাক পরিয়ে সারেন্ডার করানো হচ্ছে। এরা সবাই গণহত্যার দায়ে দায়ী। নমস্কার দর্শক বন্ধুরা, খবরের প্রতিবাদে আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগত। আমাদের সাক্ষাৎকার অনুষ্ঠানের আরো একটি নতুন পর্বে আজকে আমার সঙ্গে এই আলোচনা চক্রে রয়েছেন রাজ্যের বিশিষ্ট এবং বরিষ্ঠ সাংবাদিক শ্রী মানস পাল স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাই খবরের প্রতিবাদে। আমরা প্রত্যেকেই কম বেশি অবগত রয়েছি যে সম্প্রতি দিল্লিতে কেন্দ্র সরকারের সাথে রাজ্যের দুটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং তারপরেই ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে সেখানে বেশ অনেকজন বৈরী আত্মসমর্পণ করেছেন এবং তার পাশাপাশি তাদের পুনর্বাসনের জন্য 250 কোটি টাকার প্যাকেজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়টাকে কেন্দ্র করেই আমাদের আজকের আলোচনা এবং মানস স্যারের কাছে আমার যে প্রথম প্রশ্নটা থাকবে যে এই যে বিষয়টা, এই যে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সাথে শান্তি চুক্তি স্বাক্ষর এবং তার পরবর্তী সময় তাদের জন্য 250 কোটি টাকার প্যাকেজ বরাদ্দ করা, এই বিষয়টা ত্রিপুরা রাজ্যের ভবিষ্যতে কিরকম প্রভাব ফেলতে পারে বা এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, একটু আপনার মতো করে জানাচ্ছেন। প্রথম কথা হলো এই যে সারেন্ডার বা এই যে মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট যেটা সিগনেচার হয়েছিল দিল্লিতে, তার পরবর্তী ক্ষেত্রে যে আত্মসমর্পণ, এটার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠে। প্রথমত কথা হলো যে ত্রিপুরাতে গত 15-20 বছর ধরে কোনো উগ্রপন্থা নেই, কোনো মিলিটেন্সি অ্যাটাক নেই, কোনো মিলিটেন্সি অ্যাক্টিভিটিস ত্রিপুরাতে নেই। এজন্য অনেক আগেই, যেহেতু ত্রিপুরাতে মিলিটেন্সিটা নির্মূল করা গেছে, এজন্য ত্রিপুরা পুলিশ অনেক আগেই 10-12 বছর আগেই প্রেসিডেন্টস কালার পেয়েছে। তারপর সমস্ত ভারতবর্ষেই ত্রিপুরা মডেল বলে একটি শব্দ চালু হয়ে গেছে। এটাকে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনসের জন্য এই ত্রিপুরা মডেল কথাটা বলা হয়। এটা আমাকে একটু এক্সপ্লেন করার প্রয়োজন আছে। ত্রিপুরা মডেলটা কেন বলা হয়? ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই এই ধরনের মিলিটেন্সি করেছে, আন্দোলন ছিল। এর মধ্যে একমাত্র পাঞ্জাবে, মিজোরামে এবং ত্রিপুরাতে শান্তি ফিরে এসেছে। মিজোরামে যে শান্তি ফিরে এসেছে সেটা এমএনএফ এর সঙ্গে 1986-এ এমএনএফ এর সঙ্গে গভর্নমেন্টের একটা ট্রাইপার্টাইট মিটিং হয়। তারপর যে মিলিটেন্ট লিডার লালডেঙ্গা, উনি চিফ মিনিস্টার হন। তারপর মিজোরামে শান্তি এসছে। পাঞ্জাবেও শান্তি এসছে, কিন্তু পাঞ্জাবে কি হয়েছে, পাঞ্জাবও স্টেট পুলিশ এবং সেন্ট্রাল পুলিশের অপারেশনসের কারণেই শান্তি এসছিল, কিন্তু এখানে প্রচুর হিউম্যান রাইটস ভায়োলেশন ছিল। আর ত্রিপুরাতে আরেকটি স্টেট যেখানে শান্তি এসছে সেটা হলো ত্রিপুরা, যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশনের ঘটনা প্রায় নেই। একটা মাত্র ঘটনা আমার জানা মতে আছে, বরকাঠাল ইনসিডেন্ট একটা ছিল। এর বাইরে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন ছিল না এবং ত্রিপুরাতে শান্তি ফিরে এসছে। ত্রিপুরার পুলিশ এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস, আসাম রাইফেলস, এগুলো মিলে এই শান্তিটা এনেছে। এজন্য সমস্ত ভারতবর্ষেই ত্রিপুরা মডেল বলে কথাটা চালু আছে। এটা চালু করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং নিজে। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্টস কালারও পেয়ে গেছে ত্রিপুরা পুলিশ, কারণ উগ্রপন্থা নির্মূল হয়ে গেছে, নেই। তারপর আমরা নিজের প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি ত্রিপুরাতে গত 15-20 বছরে কোনো মিলিটেন্সি নেই, কোনো অ্যাটাক নেই। একটা দুটো ছোট টুকরা ঘটনা এদিকে সেদিকে ঘটেছিল, এগুলো কয়েকটা ছোট ঘটনা যে আমরা আছি এটা প্রমাণ করার জন্য। তো এই প্রেসিডেন্টস কালার পাওয়ার পর, এই ত্রিপুরা মডেল হবার পর এবং 15-20 বছর ধরে কোনো উগ্রপন্থা না থাকার পর হঠাৎ কি প্রয়োজন পড়লো যে আমার এই
কতগুলো লোককে এনে সারেন্ডার দেখানো। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে এই যে 584 জন করেছে বা আরো 100-200 জন করবে শুনছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এদের বেশিরভাগই ফেক, এগুলো সব ভুয়ো। কারণ এনএলএফটি সব মিলিয়ে এই মুহূর্তে আমার কাছে কিছুদিন আগেও যা খবর আমি পেয়েছি, তাদের 20 জন ছিল যারা সারেন্ডার করেছে, তাদের মধ্যে 22 জন ছিল অরিজিনালি এনএলএফটি, আর 2 জন ছিল এরা ওই রিসাইকেলড, ওরা 2-3বার সারেন্ডার করেছে, প্যাকেজ নিয়েছে, আবার জঙ্গলে চলে গেছে এইরকম। এটিটিএফ এর কথা বলাই বাহুল্য, এটিটিএফ এর কিছুই নেই, 13-14 জন আছে। ওদের প্রেসিডেন্টকে বাংলাদেশ ধরে ভারতবর্ষে পাঠিয়েছে, রঞ্জিত দেববর্মাকে বাংলাদেশ থেকে পুশব্যাক করেছে। তো প্রেসিডেন্টই এখানে এসে সমস্ত ছেড়ে ছড়ে দিয়ে এখানে ইসে হয়ে গেছেন, এমএলএ হয়ে গেছেন। তোর কি সংগঠন আর কিসের কি? এনএলএফটির তো এমনিতেই কিছু ছিল না, একমাত্র বিশ্বমোহন বাদে। আর এগুলো আর 2-3 জন ছিল যারা ওই শচীন্দ্র, উৎপল দেববর্মা, তারা তো জেলে। বিশ্বমোহন ছাড়া আর 1-2 জন ছাড়া নেতা ছিল না। বাকি যারা, তারা সবাই আজ থেকে 20 বছর আগে সারেন্ডার করেছে। 20 বছর ধরে এনএলএফটির কোনো নেতৃত্ব নেই। কামিনী দেববর্মা নেই, মন্টু কলই নেই, ধনু কলই নেই, বিনয় দেববর্মা নেই, সঞ্জিত কলই নেই, বি নাগরাজ নেই, ডি কলই নেই, মালাইতি রিয়াং নেই, যে বসং, বিষ্ণুপদ জমাতিয়া নেই। তারা সবাই টপ লিডার, সবাই ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স সেক্রেটারি, আর্মি চিফ, ডেপুটি আর্মি চিফ, লেফটেন্যান্ট। এরা সবাই 4 মে 2004-এ সারেন্ডার করেছে আমাদের গভর্নর দীনেশ নন্দন সহায়ের কাছে। তো রয়েছে কে? শুধু একমাত্র বিশ্বমোহন ছিল। আর এর মধ্যে রিক্রুটমেন্টও হয়নি, করতে পারেনি, কারণ এর মধ্যে ত্রিপুরার সোশিও ইকোনমিক ইয়ে পাল্টে গেছে। রাবার মানির কারণে ভেতরে উপজাতি অংশে প্রচুর টাকা পয়সা এসছে, অর্থনৈতিক পরিস্থিতি পাল্টে গেছে। তারা কেন এখন মিলিটেন্সিতে যাবে? যাচ্ছে না, কোনো রিক্রুটমেন্ট নেই। বাংলাদেশের পরিস্থিতি পাল্টে গেছে, বাংলাদেশ থেকে রঞ্জিত দেববর্মাকে ধরে পাঠিয়ে দিয়েছে। কোথায়? বাংলাদেশেও তো সেই হিসেবে নেই। এই 584 জন করতে গেল হঠাৎ করে, এগুলো সব ওইখান থেকে ধরে নিয়ে এসে সারেন্ডার করাচ্ছে টাকা পয়সা দেওয়ার জন্য। না, এখন প্রশ্ন উঠতে পারে এই ধরনের ফেক ইয়ে কি প্রথম? বলেন না, এই ধরনের ফেক সারেন্ডার প্রথম নয়। 1993-র 6 সেপ্টেম্বর দশরথ দেব চিফ মিনিস্টার থাকাকালীন লেফট ফ্রন্টের আমলে অল ত্রিপুরা ট্রাইবাল ফোর্স সারেন্ডার করেছিল। 1635 জন সারেন্ডার করেছিল। আর্মস দিয়েছিল মাত্র 2 বা 3টে 303, আর বাকিগুলো ওই বটিদা, হাতদা, গাছের ডাল ভেঙে লাঠি হাতে নিয়ে এসে লেফট রাইট করতে করতে সারেন্ডার করেছিল। ওদেরও প্যাকেজ দেওয়া হয়েছে, পয়সা দেওয়া হয়েছে। টিএনবির আমলে যে সময় সারেন্ডার হয়, টিএনবি যে সময় সারেন্ডার করে 12 অগাস্ট 1988, তখন তারা করেছিল 437 জন, আর্মস দিয়েছিল 63। তো দেখা যাচ্ছে বেশিরভাগই খালি হাতে সারেন্ডার। এগুলো কি করে? ওই গ্রাম থেকে ধরে টরে এনে সারেন্ডার করে প্যাকেজ টেকেজ পাইয়ে দেয়, ওর ভাতিজা, ওর ভাগ্নে, ইত্যাদি ইত্যাদি। 1-2 জন হয়তো সত্যিকারের মিলিটেন্ট, তার ভাগ্নে ভাতিজা এগুলোকে ধরে এনে করেছে, এইবারে করেছে। তবে এবারের সারেন্ডারের ব্যাপারটা হচ্ছে কি, এবারে সারেন্ডারের 2-3টা খুবই ইন্ট্রিগিং, আই উড সে। ইটস নট ইন্টারেস্টিং, ইটস ইন্ট্রিগিং। এক নম্বর হলো তাদের সারেন্ডারের জায়গা, তাদের যেখানে রাখা হয়েছিল এতদিন, বিভিন্ন টিএসআর হেডকোয়ার্টার্সে ওদের রাখা হয়েছিল, সিকিউরিটির কারণে রাখা হয়েছিল। তো এবার বেশিরভাগই রাখা হয়েছিল 7th ব্যাটালিয়ন টিএসআর এর কাছে। এখানে সেরেমনিটাও হয়েছে, ওদের সারেন্ডার সেরেমনিটাও হয়েছে টিএসআর এর 7th ব্যাটালিয়নে। এই 7th ব্যাটালিয়ন টিএসআর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই মিলিটেন্টদের হাতে। সবচেয়ে বেশি টিএসআর জওয়ান মারা গেছে এই 7th ব্যাটালিয়ন টিএসআর। 20 জন টিএসআর জওয়ান মারা গেছিল হীরাপুরে 2 অগাস্ট 2002। ইয়েস, 2 অগাস্ট 2002-তে 20 জন টিএসআর মারা গেছিল। এখনো শহীদ স্মৃতি আছে ওই জায়গাটাতে, হীরাপুরে, ওই জায়গাতে গেলে দেখতে পাবে, এখানে আছে। সেই টিএসআর, যে টিএসআরকে যারা খুন করলো, সেই খুনিদের এখানে এনে তাদের রেখে খাবার টাবার খাইয়ে তাদের পোশাক পরিয়ে সারেন্ডার করানো হচ্ছে। ইটস আ শেম, ইটস আ শেম, সিরিয়াসলি ফ্রাস্ট্রেটিং। তারপর এই যারা এলো, কেন এলো, কিসের জন্য এলো, এটা পুরোটাই রাজনৈতিক কারণ।
পুরোটাই রাজনৈতিক কারণ। এরা তো ছিলই না। এই এই লোকগুলি, এই যে বিশ্বমোহন বা তার একজন দুজন যে সাকরের যেগুলো আছে, এগুলো বাংলাদেশে পড়েছিল, বাংলাদেশের পরিস্থিতি খারাপ ইত্যাদি ইত্যাদি। এই পরিস্থিতির কথা বলছি না, বাংলাদেশে আওয়ামী লীগ থাকতে, এটা তো সেদিনের ঘটনা, তারা অনেকদিন ধরেই এটা করছে, আসার চেষ্টা করছে। ইনফ্যাক্ট 5 আগস্টের আগেই তারা ইন্ডিয়াতে চলে এসেছিল। তো ওইখানে কিছু করার ছিল না, তো দে আর ডেসপারেট যে আমাদের কিছু করতে হবে। বুড়ো বয়সে কি করবো, টাকা পয়সা নেই, কারণ কিডন্যাপিংটা হচ্ছে না, অ্যাবডাকশনটা হচ্ছে না, ব্যবসাও নেই। রঞ্জিত দেববর্মার ওইখানে ব্যবসা ছিল, ট্রান্সপোর্টের ব্যবসা ছিল। রঞ্জিত দেববর্মার মিসেসের ওইখানে বাংলাদেশে চট্টগ্রামে ওইখানে ওই যে কি করে বিউটি পার্লার এগুলি ছিল, ব্যবসা ছিল, ও ভালো করে ছিল এখানে। কিন্তু বিশ্বমোহনের সেই কিছু নেই তো, বিশ্বমোহন বা তার কিছু নেই, কারণ এই যে অ্যাবডাকশনের টাকা, কিডন্যাপিং এর টাকাটা তো ফুরিয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, অ্যাবডাকশন এখন হয় না। তো টাকা ফুরিয়ে গেছে, কিছু না কিছু করবে। তারা চাইছিল যে যেভাবেই হোক একটু সারেন্ডার করে তাকে ওকে ধরে সারেন্ডার করে যদি আমরা রাজনীতিতে আসতে পারি এইবার। এটা করেছে ত্রিপুরার একজন রাজনৈতিক নেতা, এই সুযোগটা নিয়েছেন, নিয়ে দিল্লিকে বুঝিয়েছেন। হ্যাঁ, রাজ্যকে কতটুকু বুঝিয়েছেন আমি জানি না, কিন্তু দিল্লিকে ভালোই বুঝিয়েছেন। ফলে এগুলি এসছে। এখন ওরা এসে রাজনীতিতে জয়েন করবে, রাজনীতিতে জয়েন করে কোনো একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করবে, ভেতরে ভেতরে কাজ করবে, এগুলি থাকবে। এবং আগামী দিনে এই তারা এমএলএ হবেন, হ্যাঁ, মন্ত্রী মিনিস্টার হতে পারেন, এগুলি তো হবেনি। কিন্তু মনে রাখতে হবে, একটা জিনিস ভুললে চলবে না, এরা সবাই গণহত্যার দায়ে দায়ী। গ্রামকে গ্রাম মেরে শেষ করে দিয়েছে, শিশুকে মেরে দিয়েছে, শিশুর মাকে মেরে দিয়েছে, বৃদ্ধাকে বিছানা থেকে তুলে নিয়ে আগুনে ফেলে দিয়েছে। অনঙ্গমোহিনী দেবী, আমি জায়গা স্পট বলে দেবো সমস্ত কিছু যদি চাও। বৃদ্ধা মহিলা উঠতে পারেনি, কি করতো ওরা গ্রামকে ঘেরাও করে রাত্রির বেলা আগুন দিয়ে দিত, তারপর ঘুমের ঘুরে মানুষগুলো বেরিয়ে এলে ফায়ারিং করতো। অনেক সময় ফায়ারিংও করতো না, ওই কুপিয়ে মেরে ফেলতো। এরকম একটা ঘটনা যে বৃদ্ধা অনঙ্গমোহিনী দেবী, 90 বছরের বৃদ্ধা বিছানা থেকে উঠতে পারেনি, বাড়িতে আগুন দিয়েছে, ওকে তুলে এনে আগুনে ছুড়ে ফেলে মেরে দিয়েছে। গোরাঙ্গটিলা শরণার্থী ক্যাম্পে, কোনোদিন কেউ শুনেছে কোথাও শরণার্থী ক্যাম্পে অ্যাটাক করেছে? শরণার্থী ক্যাম্পে অ্যাটাক করে 16 জন মেরে দিয়েছে, জারুল বাছাই মেরে দিয়েছে, পঞ্চবটিতে মেরে দিয়েছে, পূর্বগণকি শেষ, বাজার কলোনি শেষ, কত নাম বলবো, বড়লুঙ্গা শেষ, কমলনগর শেষ, গ্রামকে গ্রাম 20 জন 30 জন 35 জন করে মেরে দিয়েছে। এইদিকে সেদিকে ডেড বডি পড়ে আছে, এগুলো আমরা দেখেছি। এই লোকগুলো, একটা ছোট বাচ্চা, কোলের বাচ্চা, 8-9 মাসের বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, মাকে মেরে, একদম মারেনি, এমনিতে মেরে ধরে টানে নিয়েছে, র্যানসম চেয়েছে, কুলের বাচ্চাকে কিডন্যাপ করে টাকা নিয়েছে, যে লক্ষ্মীপুর এলাকাতে। দেবযান চাকমা বলে একজন খুব ডেয়ারিং পুলিশ অফিসার ছিলেন, উনি বাঁচিয়ে এনেছেন। ইন এনি কেস, এগুলো ছোটখাটো এইসব ঘটনাগুলি তো আর বলে লাভ নেই। এরকম হচ্ছে, এই যে এত খুন, এত রক্ত হাতের মধ্যে, তারা এখন এসে এই সারেন্ডার ইত্যাদি ইত্যাদি। কেন তাদের সারেন্ডারই বা করার কি প্রয়োজন ছিল এটাই জানলাম না। মিলিটেন্সি নেই, তারা ওইখানে বাংলাদেশে ছিল, ওইখানেই ঠিক শেষ হয়ে যেত। ওদের তুলে এনে রাজনীতিতে ঢুকেছেন। এবং এই যে 584-র মধ্যে বেশিরভাগই ফেক, বেশিরভাগ মানে 90% ফেক, এগুলো সব ভুয়ো। এদের এই যে ড্রেস টেস পরেছে, এগুলো সব টিএসআর এর ড্রেস দেওয়া। একটা জিনিস স্পষ্টভাবে আমরা বলতেই পারি যে এটা সম্পূর্ণভাবে তাহলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার মতো একটা বিষয়। একজন পলিটিশিয়ানের বা একটা পলিটিক্যাল পার্টির স্বার্থ চরিতার্থ হলো এটাতে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, বা আমরা যদি ইতিহাস ঘাঁটি বা যে তথ্যটা আমরা পাই, যে 1999 সালে 6ই আগস্ট 4 জন আরএসএস কর্মীকে হত্যা করা হয়েছিল, এবং এই ঘটনার যিনি নেতৃত্ব দিয়েছিলেন সে ছিল বিশ্বমোহন। সেই বিশ্বমোহনের সাথে আজকে কেন্দ্রে গৃহমন্ত্রী হাত মেলাচ্ছেন এবং তাদের সাথে শান্তি চুক্তি করছেন। যেই বিজেপি, আমরা জানি যে আরএসএস এর মতাদর্শে চলা একটা সরকার, একটা বিজেপি সরকার আরএসএস মতাদর্শে বিশ্বাসী, সেই আরএসএস এর 4 জন কর্মীকে খুন করা হয়, এবং এই খুনের নেতৃত্ব যে দেন তার সাথে আজকে তারা হাত মেলাচ্ছেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এখানে দুটো প্রশ্ন কথা আছে। এক নম্বর, তুমি বলেছো যেটার নেতৃত্ব দিয়েছিলেন বিশ্বমোহন, নট এক্স্যাক্টলি এইভাবে বিশ্বমোহন নেতৃত্ব দেননি, বিশ্বমোহনের অর্ডারে হয়েছিল। বিশ্বমোহন, হ্যাঁ, আমি পুরোটা বলছি। বিশ্বমোহনের অর্ডারটা হয়েছিল, বিশ্বমোহন বলেছিলেন যে এদের ধরে আনো বাংলাদেশে,
হুম। তো এটা বিশ্বমোহনের অর্ডার হয়েছিল বিশ্বমোহন পুরোদায়ী এর জন্য, এই বিশ্বমোহন দেববর্মা, এই 4জন আরএসএস প্রচারকের মৃত্যুর জন্য পুরোদায়ী বিশ্বমোহন দেববর্মা। তাকে বুদ্ধিশুদ্ধি দিয়েছিল যুগেন্দ্র দেববর্মা বলে একটি ছেলে। যুগেন্দ্র ওরফে তার আরেকটা নাম জোশুয়া দেববর্মা, তার আরেকটা নাম বুবাগ্রা বার্নাবাস বরক, বিবি বরক বলে। তারা, ও চিফ পলিটিক্যাল অ্যাডভাইজার ছিল ওদের। ও বুদ্ধি দিয়েছিল এবং বিশ্বমোহন দেববর্মা এ অর্ডার করেছিলেন এই আরএসএস কে, আর 4জন আরএসএস কে মারার জন্য। এই বিশ্বমোহনের সঙ্গে অমিত শাহ হাত মেলাচ্ছেন। আমি জানি না কোনো মারাঠি আরএসএস প্রচারক বা কোনো গুজরাটি আরএসএস প্রচারক যা তাদের খুন করলে সেই খুনির সঙ্গে উনি হাত মেলাতেন কিনা, এটা আমার জানা নেই। ইন এনি কেস তিনি তাদের উত্তরীয় টুত্তরীয় দিয়েছেন, ফুল টুল দিয়েছেন, আমরা দেখলাম বিশ্বমোহন এবং তার সঙ্গী সাথীদের। এখন প্রশ্ন হলো, এই আরএসএস কে বা এই 4জন আরএসএস প্রচারক, এর মধ্যে একজন কম বয়সী শুভঙ্কর, বাকিরা সবাই বয়স্ক মানুষ, খুব শ্রদ্ধেয় মানুষ ওরা। তো ওরা বনবাসী আশ্রম কল্যাণ আশ্রম সমিতিতে ছিলেন ওইখানে স্কুলে ওই সময়তে। ওই 6 অগাস্ট বোধ হয়, 6 অগাস্ট 1999 বোধ হয় তাদের কিডন্যাপ করে। কিডন্যাপটা করেছিল বেডেক দেববর্মা বলে একটি ছেলে, নিয়ে যায় ইসেতে, গিয়ে ওখানে তারপর ওদের খুব অত্যাচার করে, খাবার টাবার না দিয়েই রাখে। তারপর ওদের দিয়েই একটা এরকম একটা ছড়া আছে, ছড়ার পাশে এখানে ওদের দিয়েই কবর খড়ে ওদের গুলি করে ওদের ধাক্কা দিয়ে ফেলে দেয় এদের মধ্যে, তারপর ঢেকে দেয়। ওদের বডি টডি পাওয়া যায়নি, এখনো আসেনি কিছু। আমার ধারণা এবার গভর্নমেন্ট, বিশেষ করে যদি অমিত শাহ বা অন্যান্যরা, দিল্লির নেতৃত্ব যদি বা আরএসএস নেতৃত্ব যদি মনে করেন, তারা বিশ্বমোহনকে অনুরোধ করতে পারেন কোট আনকোট, যে এবার ভাই আমার 4জন আরএসএস এর প্রচারকের স্কেলেটাল রিমেন্স গুলি একটু দাও। এটা তাদের করা উচিত। হ্যাঁ, হাতটাত মিলিয়েছেন, চাটা খাইয়েছেন এইসব খুনিদের, ঠিক আছে। আমাদের দেখতে হয় পলিটিশিয়ানরা অনেক কিছুই করেন, অনেক কিছু ভুলে যান, অনেক কিছু মনে রাখেন না। তো এই জিনিসটা, এই তাদের যে কঙ্কালগুলো যে অ্যাটলিস্ট বাবা কোথায় আছে এগুলো পৌঁছে দাও আমাদের কাছে, এটা তারা বলতে পারেন, অনুরোধ করতে পারেন। রাখা না রাখা বিশ্বমোহনের উপর, ইন এনি কেস। তো করলো কেন ওরা, আরএসএস প্রচারককে মারলো কেন? মনে রাখতে হবে ওই সময়ে এনএলএফটি একটা ঘোষিত স্ট্র্যাটেজি ছিল ধর্মান্তকরণ, কনভার্সন। এই যে এনএলএফটি, এটা যিনি তৈরি করেছিলেন প্রথম, ধনঞ্জয় রিয়াং, তিনি একজন কট্টর প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। উনাকে পরে বের করে দেয় ওরা। তারপর উনি আরেকটা সংগঠন তৈরি করেন, এটাকে বলা হয় ত্রিপুরা রিজারেকশন আর্মি, টিআরএ। রিজারেকশন ইজ এ খ্রিস্টান টার্ম। যীশু খ্রিস্ট ক্রুসিফিকেশনের পর গলগাতাতে যীশু খ্রিস্টকে যে সময় ক্রুসিফাই করা হয়, তার 3 দিন পর উনি পুনর্জীবন লাভ করেন, ঠিক আছে। এটাকে বলে রিজারেকশন। তো এই যে খ্রিস্টান টার্ম দিল, ও সবসময় খ্রিস্টান, তার সঙ্গী যারা ছিল এরা বাকি সবাই খ্রিস্টান। এই পুরো এনএলএফটির নেতৃত্বই খ্রিস্টান। তো তাদের একটা ইসে ছিল যে ধর্মান্তকরণ, কনভার্সন করতে হবে। তো কনভার্সনের জন্য তারা গান পয়েন্টে কনভার্সন একসময় চালু করেছিল 1990-তে। এটা অনেকেরই হয়তো মনে নেই, ইয়াং জেনারেশন তো জানবেই না। কল্যাণপুর, খোয়াই, হদ্রাই, বিভিন্ন জায়গাতে ওই বা দুর্গাপূজা করতে দিত না, দুর্গা মূর্তি কেটে দিত। স্কুলে হুলিয়া ছিল, সরস্বতী পূজা করতে পারবে না, যিশুর ছবি লাগাতে হবে। তারপরে মহিলাদের শাখা সিঁদুর, আদিবাসী মহিলাদের শাখা সিঁদুর পড়তে পারবে না। তো ওই আদিবাসীদের অনেকে কীর্তন করেন, বৈষ্ণব আছেন, কীর্তন করতে পারবে না। এবং গান পয়েন্টে ওই কনভার্সনটা করতো ওরা। তো যেহেতু অনেকের জন্য, অনেক ধর্মীয় সংগঠনের জন্য করতে পারে না, তাদের উপর আঘাত হয়। শান্তিকালী আশ্রম, এখন যারা আমরা শান্তিকালী শুনি, ওনার যে গুরু ছিলেন শান্তিকালীকে গুলি করে মেরে দিয়েছে এখানে জিরানিয়াতে। হ্যাঁ, আশ্রমে ঢুকে শান্তিকালীকে হত্যা করে গেছে সন্ধ্যার সময়। হ্যাঁ, এই এনএলএফটি কেন, ওই শান্তিকালীর একটা বেশ ছিল, প্রভাব ছিল। এটা তো এখনো দেখতে পারো, তার উনারও ছিল। তো শান্তিকালীকে মেরেছে, আরএসএস প্রচারককে মেরেছে। তো এইভাবে যখন তারা, আর কনভার্সন তো চলছে গান পয়েন্টে, ওই সময়ে একটি সংগঠন জমাতিয়া হদা, জমাতিয়া হদা, তুমি জানো যে জমাতিয়া হদা খুব পাওয়ারফুল অর্গানাইজেশন। জমাতিয়া হদার তখন ওকড়া মানে চিফ ছিলেন বিক্রম বাহাদুর জমাতিয়া, তার সেক্রেটারি বোধ ছিলেন এই রামপদ জমাতিয়া এমএলএ যিনি। তারপরে তো আরো অনেকেই ছিলেন, অশ্বত্থামা জমাতিয়া ছিলেন।
তারা রুখে দাঁড়ান যে এইভাবে ইসে চলতে পারে না, কনভার্সন চলতে পারে না। তো জমাতিয়া কমিউনিটি যখন ইসে করে, রেজিস্ট করে, তখন তারা এটা বন্ধ করে। এর মধ্যে আরো ঘটনা ঘটেছে, ওই জোশুয়াকে, ওই যে যার বুদ্ধিতে এগুলি হতো, তো তাকে ব্যাটের করে দিয়েছে। তো ফলে এই কনভার্সনটা বন্ধ হয়ে যায়। এই যে তাদের খ্রিস্টিয়ানিটি প্রসিলিটিজাইশন, যে মানে আই মিন দিস দিস স্প্রেড, খ্রিস্টিয়ানিটি স্প্রেড করার যে ঘোষিত প্রক্রিয়া, এটার অঙ্গ হিসাবে এই 4 আরএসএস প্রচারককে কিডন্যাপ করা হয় এবং শান্তিকালীকে হত্যা করা হয়, বা অন্যান্য ক্ষেত্রে হিন্দু ধর্মের উপর আঘাত করার চেষ্টা করা হয়। এনএলএফটির দ্বারা এটা করেছিল। তো যাই হোক, এখন তো তারা এসছেন, এখন বডি টডি স্কেলিটাল গুলি আসে, তুলে আসতেই পারে যদি অনুরোধ করেন তারা। মানে পরিস্থিতিটা বর্তমানে এমন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে যে সেই আরএসএস কর্মীদের দেহ, যেটা দেহাবশেষ বলতে পারি, সেটা এখন বিশ্বমোহনের কাছে অনুরোধ করে যদি পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে যেমনটা আমরা আলোচনার মধ্যে দিয়ে জানলাম বা আপনি বললেন, যে যারাই আত্মসমর্পণ করেছেন ম্যাক্সিমামটাই ফেক, এবং বলা যেতে পারে যে প্যাকেজটা পাইয়ে দেওয়া, প্যাকেজটা পাওয়ার জন্যই হয়তো এই পুরোটা ট্রিক। এটাই। তো এই যে প্যাকেজটা ঘোষণা হলো, 250 কোটি টাকার প্যাকেজ, আমাদের ত্রিপুরাতে বর্তমান সময়ে শিক্ষিত যুবক যুবতী বেকার, চাকরি নেই, শূন্যপদ রয়েছে, নিয়োগ নেই, প্রচুর অভিযোগ আমরা প্রত্যেক দিন দেখতে পাই এই বিষয়গুলো। তারা যখন এই বিষয়টা শোনে যে আজকে আত্মসমর্পণকারী বৈরীদের পুনর্বাসনের জন্য 250 কোটি টাকা বরাদ্দ করা হয়, এই যে কথাটা যখন তারা শুনে, তাদের ওপর কি ধরনের প্রভাব পড়ে, তাদের মন মানসিকতায় কি এফেক্ট? এটা তো তারাই বলতে পারবে ভালো। আমি যতটুকু দেখি, আমি তো আর এই ওদের 18, 19, 22, 23, 24 বছরের ছেলে মেয়েদের মানসিক অবস্থানটা তো ওরা ওদের অবস্থান নেবে তাদের শিক্ষা দীক্ষা, তাদের অভিজ্ঞতার উপর। আমার অভিজ্ঞতা অন্যরকম, তো আমি তো আর তাদের কথাটা বলতে পারবো না। তাদের মনে কি হবে এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু আমি যেটা বলতে পারি সেটা হলো, এই যে 250 কোটি টাকার প্যাকেজ, এই যে ঘুম থেকে উঠেই ছেলেগুলো 4 লক্ষ টাকা পেয়ে গেল ব্যাংক এসে, এবং 6,000 টাকা করে মাসে পাবে, তারপর বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হবে, চাকরি অগ্রাধিকার দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। আমি বলি, এই যে 4 লক্ষ টাকা দেবে না, এই যে 3 বছরের জন্য থাকবে। কিন্তু আমাদের ইলেকশনটা কবে আসছে, আর কত বছর পর? 2028 3-4 আর 4 বছর আছে ধরো। হ্যাঁ, এর টাকার একটা বড় অংশ যাবে এই ইলেকশন ফান্ডে। তুমি তো বাবু কিছু ছিলে না, তুমি ওইখানে ওই শুয়োর পালতে, অথবা তুমি ওইখানে রিক্সা চালাতে, বা রিক্সাও না, তুমি শুয়োর পালতে, অথবা ক্ষেত করতে, গাছের রাবার বাগানে ওই ট্যাপিং করতে, তোমাকে উগ্রপন্থী বানিয়ে আমি ইসে করেছি, এই 4 লক্ষ টাকা দিয়েছি। এই 4 লক্ষ টাকার মধ্যে এখন তো ইলেকশনে আসছে, তুমি বাবা আমাকে 3 লাখ টাকা দাও, 1 লাখ টাকা তুমি রেখে দাও, ঠিক আছে? 6,000 টাকা করে পাচ্ছ পার্টি ফান্ডে, তুমি 3,000 টাকা করে দাও, 3,000 টাকা তুমি রেখে দাও। কোন একটা পলিটিক্যাল পার্টির ফান্ড বড় হচ্ছে হবে ইলেকশনের সময়, এই 4 লাখ টাকা থেকে ইলেকশনের সময় এখন এই টাকাটা বার করতে পারবে না, এটা এখন ব্যাংকে থাকবে 3 বছরের জন্য। ইলেকশন এলে এটা লং টাইম গেম পড়েছে না, মানে এটা তো এরকম না যে এরকম, কিন্তু ওই 6,000 টাকা করে, 6,000 টাকা থেকে 2,000, 3,000 করে ওই মেনগুলো টাকা দেবে না, ওই বিশ্বমোহন তার 6,000 টাকা দেবে না, কিন্তু ওই বাকি যে আছে না, এই 560টার মতো, বা 500 ধরো 540 আছে জায়গায়, যেগুলো ফেক, যেগুলো ধরে এনেছে ট্রাক দিয়ে ভরে নিয়ে চলে আসছে গ্রাম থেকে, ওই রাবার বাগানের টেপার, শুয়োর পালে, ছাগল পালে, এগুলো আর কি। তো এদের কাছ থেকে 6,000 টাকাতে ওরা তো 3,000 পেয়েছে, একদিনে না এখানে বসে খাওয়া দাওয়া করলো, টুপি লাগলো, আর টিএসআর একটা ড্রেসও পেলো, বাড়ি চলে গেল, আর 3,000 টাকা করে মাসে পাচ্ছে, 3,000 টাকা দিতে অসুবিধা কি? দিয়ে দেবে পার্টি, কোনো একটা পার্টি লাভ হচ্ছে হবে। তো এই হচ্ছে ঘটনা। আর আমার এখানে ছেলেমেয়েরা পাচ্ছে না কেন, এটা এরকম নিয়মই ওদের, এই উগ্রপন্থা করে না, টাকা পয়সা ক্ষমতা এগুলো পাওয়া যায়, মানুষ মেরে গণহত্যা করে। এই ত্রিপুরাই একমাত্র জায়গা যেখানে বাঙালি মেরে, গণহত্যা করে, মানুষ মেরে ক্ষমতা পাওয়া যায়, পয়সা করা যায়। শুরু হয়েছিল লেফট ফ্রন্টের আমলে,
নৃপেন চক্রবর্তীর আমলে এটিপিএলও বলে একটি অর্গানাইজেশন ছিল, অল ত্রিপুরা পিপলস লিবারেশন অর্গানাইজেশন। এটা লিডার ছিলেন বিনন্দ জমাতিয়া, ছিলেন খগেন্দ্র জমাতিয়া। এই খগেন্দ্র জমাতিয়া সারেন্ডার করে তারা রাতারাতি জিএমপির মানে গণমুক্তি পরিষদের নেতা হয়ে যায়। বিনন্দ জমাতিয়া তো খুবই বড় নেতা হন, খগেন্দ্র জমাতিয়াও বড় নেতা হন। বিনন্দ জমাতিয়ার কিছু উগ্রপন্থী থাকাকালীন তার নারী সংক্রান্ত কিছু সমস্যা অপরাধ ছিল, এজন্য তাকে তার গ্রামেই কিছু দুটি তিনটি ছেলে মিলে গাছে বেঁধে খুন করে দেয় বিনন্দ জমাতিয়াকে। খগেন্দ্র জমাতিয়া, যিনি একসময় উগ্রপন্থী ছিলেন, তিনি সারেন্ডার করে জিএমপি সিপিএম এর নেতা হয়ে ত্রিপুরার মিনিস্টার হন। পরবর্তী ক্ষেত্রে বিজয় রাঙ্খল আবার আন্দোলন করলেন, সেই টিএনবির মিলিটেন্সি ইত্যাদিতে প্রচুর মানুষ মারা গেল। 1988-এর 2 ফেব্রুয়ারি ছিল ইলেকশন। তার আগে উনি চেষ্টা করছেন উনি সারেন্ডার করবেন, ওই একই অবস্থা। কারণ তার সারেন্ডার করতে বাধ্য তখন, কারণ তার যে সাপোর্ট বেস, পুরা সাপোর্ট বেস এটা ছিল পুরোপুরি এমএনএফ এর উপর, মিজো ন্যাশনাল ফ্রন্টের উপর। মায়ানি রিজার্ভ ফরেস্টে উনি থাকতেন, উনি তৈরি করেছিলেন সমস্ত কিছু লাল ডেঙ্গার পেট্রন ছিলেন লাল ডেঙ্গা, সমস্ত কিছু আর্মস ট্রেনিং ফেনিং এগুলো সমস্ত কিছু তারাই দিতেন। ইভেন এমএনএফ এর ছেলেরা এই টিএনবির ছেলেদের সঙ্গে মিলে মিশে অ্যাটাক ফ্যাটাক করেছে, অনেক অমরপুর এই থানা অ্যাটাক করেছে, এরকম অনেক দিতে পারি। এই ডম্বুর ইসে অ্যাটাক করেছে, যে বাদ অ্যাটাক করেছে, ওই যে প্রজেক্ট অ্যাটাক করেছে। তো পুরোটাই ছিল টিএনবির, পুরোটাই ছিল এমএনএফ এর উপর নির্ভরশীল। তো এমএনএফ যখন সারেন্ডার করে ফেলে 1986-এ এবং লালডেঙ্গা চিফ মিনিস্টার হয়ে যান মিজোরামের, বিজয় রাঙ্খলের বা টিএনবির তখন আর কিচ্ছু করার ছিল না, তিনি বাধ্য ছিলেন সারেন্ডার করতে। তো কিভাবে সারেন্ডার করবেন? তো তিনি তখন ওই কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন আগে লালথান হাওলা, মিজোরামের লালথান হাওলার সঙ্গে যোগাযোগ করে, রাজীব গান্ধী, বুটা সিং তাদের সঙ্গে যোগাযোগ করে যে আমি সারেন্ডার করতে চাই। আরে তুমি যে সারেন্ডার করবে, গভর্নমেন্ট তো লেফট অন গভর্নমেন্ট, কি করে করবে? মিটিং তো হবে না, নিপেঞ্চ করতে তো মানবে না। তুমি একটা কাজ করো, কোনোভাবে যদি কংগ্রেস গভর্নমেন্ট আসার একটা ব্যবস্থা করতে পারো তাহলে দেখা যেতে পারে। কি হলো? ফেব্রুয়ারি মাসের 2 তারিখ ছিল 1988-এর 2 ফেব্রুয়ারি ছিল ইলেকশন। তার আগের সপ্তাহে মানে জানুয়ারি 21 বা 22 তারিখ থেকে, এক্সাক্ট ডেটটা আমার মনে নেই, প্রচুর পরিমাণে মানুষ মারা শুরু করলো টিএনবি, বাঙালি মারা শুরু করলো। শ্রীরামপুর, অমুক তমুক বিভিন্ন জায়গাতে 187 জন না কতজন যেন এক সপ্তাহে মেরে দিয়েছে। ফলে হিউজ একটা ক্রাইসিস তৈরি হয়ে গেল, একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে গেল। চলে এলো কোয়ালিশন গভর্নমেন্ট, টিউজেস এবং কংগ্রেসের গভর্নমেন্ট চলে এলো। এই কংগ্রেস গভর্নমেন্ট আসার সঙ্গে সঙ্গে এই বিজয় রাঙ্খল সারেন্ডার করলেন। সারেন্ডার করে ওই 1988-এ 437 আমি যে আগে বললাম, সারেন্ডার করে স্বাধীন ত্রিপুরার প্রেসিডেন্ট হবার কথা ছিল, উনি হয়ে গেলেন এক কর্পোরেশনের চেয়ারম্যান, ওই যে টিআরপিসিএল নাকি একটা কর্পোরেশন আছে, একটা চেয়ারম্যান। আর তার এরিয়া কমান্ডার ওইখানে পিয়ন এগুলি আর কি, বড় বড় ফাইন্যান্স মিনিস্টার, অমুক মিনিস্টার, তমুক মিনিস্টার, কিছু পিয়ন, কিছু এগুলি হয়ে নিশ্চিন্ত অনেক টাকা পয়সা পেলেন, গাড়ি ঘোড়া পেলেন। তার উপর তিনি যে এতগুলি পেলেন এবং অন্যরা পেল না, এই ধনঞ্জয় রিয়াংটেং ভাইস প্রেসিডেন্ট টিএনবির তৈরি করে দিল এনএলএফটি। এসব ঘটনা ছাড়ো, 1993-তে এর আগে তৈরি হয়ে গেল এটিটিএফ, অল ত্রিপুরা ট্রাইবাল ফোর্স। কে করলো? এক্স সিপিএম এর নেতা ছিল, লোকাল নেতা ললিত দেববর্মা। সে একটা অল ত্রিপুরা ট্রাইবাল ফোর্স করলো, করে এইখানে মানুষ মারে, বেশিরভাগই টিউজেস আর কংগ্রেসের লোককে মারে। যেই কংগ্রেস সিপিএম গভর্নমেন্ট চলে এলো 1993-তে, 6 সেপ্টেম্বর 1993 সেও সারেন্ডার করে দিল ওই 1600 কতজন নিয়ে, করে সেও হয়ে গেল কর্পোরেশনের চেয়ারম্যান, ওই টিআরপিসিএল এর চেয়ারম্যান। আর ওই সারেন্ডার করার সময় একটা গ্রুপ করেনি, ওই রঞ্জিত দেববর্মা সরে গিয়ে অল ত্রিপুরা ট্রাইবাল ফোর্সের নাম পাল্টিয়ে অল ত্রিপুরা টাইগার ফোর্স করে
রয়ে গেল জঙ্গলে। তারপর তো তাদের সঙ্গে, আচ্ছা ইন্টারেস্টিং হলো এই প্রদ্যুৎ কিশোর দেববর্মন ত্রিপুরামতার, উনি নাকি বলছেন যে এরা এই তারা স্বাধীন মানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নয়, তারা লেজিটিমেসি কিভাবে দেওয়া হয় কিলার্স গুলোকে, খুনিগুলোকে কিভাবে লেজিটিমেসি দেওয়া হয়। দেখো উনি বলছেন দিল্লিতে যে এরা ত্রিপুরার এই যে উপজাতীয় অংশের মানুষের জন্য সংগ্রাম করেছে, ইসে করেনি, এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করেনি। এই রঞ্জিত দেববর্মা, এই বিশ্বমোহন দেববর্মা, এই বিজয় রাঙ্খল, তারা সবাই আইএসআই এর কাছে গেছেন, বাংলাদেশে পাকিস্তানে ছিলেন, ডকুমেন্ট আছে, তারা পাকিস্তানে গেছেন, আইএসআই এর সঙ্গে তাদের সম্পর্ক ছিল, স্বাধীন ত্রিপুরা নামে তাদের ব্যানার ছিল, স্বাধীন ত্রিপুরা নামেই তারা আন্দোলনটা করেছে। এখন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নয় এটা বললে তো হবে না, খালিস্তানি আন্দোলন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বললে তো হবে না। তো আমি আন্দোলন করেছি আমার জনগোষ্ঠীর জন্য, সেটার একটা মিনিং আছে, কিন্তু এই খুনি উগ্রপন্থী বিচ্ছিন্নতাবাদীদের যখন আমি এইভাবে লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করি, তখন এটার ফল অনেক দূরে যায়। এটা করা যায় না। কিলার ইজ এ কিলার, হি ইজ এ মার্ডারার, সিম্পল। হি হ্যাজ কিডন্যাপড, হি হ্যাজ অ্যাবডাক্টেড, হি হ্যাজ কিল্ড, হি হ্যাজ রেপড, হি হ্যাজ কমিটেড আরসন। এই অপরাধ থেকে মুক্তি দেওয়া যায় না। তুমি যত বড়ই মন্ত্রী হও, মিনিস্টার হও, এমএলএ হও না কেন, পিপল উইল নো ইউ আর এ কিলার। একেবারেই সত্যি কথা এবং একেবারে বাস্তব সত্য। আরেকটা জিনিস হচ্ছে যেটা এত কিছু জানার পর আরেকটা যেটা প্রশ্ন, আমি দেখলাম আপনি ওই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন বা লেখালেখি করেছেন যে এই ঘটনাগুলোর পর পাহাড়ের যে 20টা আসন রয়েছে, পাহাড়ের সে 20টা আসন কিন্তু মোটামুটি ভাবে বিজেপি বলি বা অন্য কোনো রাজনৈতিক দল বলি তাদের হাতছাড়া হয়ে গেল। এটা তো আমি লিখেছি, এই প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো দিতে পারবে রেবতী ত্রিপুরা, দিতে পারবেন রামপদ জমাতিয়া, তাদেরকে জিজ্ঞেস করো। হ্যাঁ, ওরা ভালো বলতো। আমি তো আর রাজনীতি করি না, আমার একটা ধারণা, আমার ধারণাকে এত বেশি দাম দেওয়ার প্রয়োজন নেই। আমি একটা ধারণা দিয়েছি এবং আমি বিশ্বাস করি 20টা আসন গেছে, হবে না, আর হবে না। কংগ্রেস 1972-তে হাইয়েস্ট ভোট পেয়েছিল ইসেতে, পাহাড়ি এলাকায় 42%। তারপর থেকে টিইউজিএস এর এমার্জেন্সির পর পুরোটাই টিইউজিএস নির্ভর, পরবর্তী ক্ষেত্রে আইএনপিটি এটসেট্রা করে কংগ্রেসকে আলটিমেটলি আজকে এই জায়গাতে আসতে হয়েছে। লেফট ফ্রন্ট অফ 20টা আসন বাদ দিয়ে গুনতো, কিন্তু এই 20টা আসন লেফট ফ্রন্টেরই ছিল, জিএমপির ছিল। এখন আমি জানি না, আমি পলিটিক্যাল এগুলি অ্যানালাইসিসের করা এখনো সময় হয়নি। আমার যা মনে হয়েছিল আমি এটা ফেসবুকে দিয়েছি, আমি তো নিউজ করিনি। ফেসবুকের স্টেটমেন্টগুলোকে একটু অন্যভাবে নিতে হয়, এগুলিকে এক্সপ্লেনেশন বা রাইট পার্সপেক্টিভে বোঝার সুযোগ থাকে না। এটা বুঝতে গেলে নিউজ পেপারে লেখার বুঝতে হয়। ইন এনি কেস, এটা তুমি প্রশ্ন তুলেছো। এখন এই যে যারা এসছে 584 জন, এত টাকা পেয়েছে, তাদের মধ্যে কয়েকজন তো বলছে তারা রাজনীতি করবে। রঞ্জিত দেববর্মা তো করেছেন, বিজয় রাঙ্গলও তো করেছেন, তারা রাজনীতি করবে না, করবেনটা কি? আর তো কিছু করতে পারবেন না। তো এই রাজনীতি করতে গেলে তারা কোন রাজনীতিটা করবেন, কার রাজনীতিটা করবেন? কার রাজনীতি মনে হয়? বিজেপির রাজনীতি না সিপিএম এর না কংগ্রেসের? আচ্ছা, কংগ্রেস তো নেই, তারা কি জিএমপি হবেন, বিজেপি জনজাতি মোর্চা হবেন, না কোন পার্টি হবেন? ত্রিপুরামতা হবেন। যে সময় মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট সিগনেচার হয়, কারা কারা ছিলেন? ইউনিয়ন হোম মিনিস্টার ছিলেন, উনি ইউনিয়ন হোম মিনিস্টার থাকবেন। চিফ মিনিস্টার ছিলেন, চিফ মিনিস্টার থাকবেন। এমপি ছিলেন বিপ্লব দেব, উনি এমপি, উনি থাকবেন। তপন ডেকা ছিলেন আইবি চিফ, উনি থাকবেন। পুরোটা যিনি হ্যান্ডেল করেছেন রাজেশ কামড়ি, উনি ত্রিপুরাতে ছিলেন এক সময় আইবি, উনি থাকবেন। দ্যাট ইজ আন্ডারস্টুড। এখানের মধ্যে ইসে কেন? প্রদ্যুৎ কিশোর দেববর্মন কেন পলিটিক্যাল লিডার? রঞ্জিত দেববর্মা কেন একদম সাধারণ এমএলএ? তাদের উপস্থিতির কি মিনিং করে? এখানে যদি রাজীব ভট্টাচার্য থাকতেন ত্রিপুরার বিজেপির প্রেসিডেন্ট, অথবা যদি থাকতেন আমাদের জিতেন চৌধুরী, ওই যে কি সিপিএম এর জেনারেল সেক্রেটারি, উনি যদি থাকতেন, তাহলে বুঝতাম যে সব পলিটিক্যাল পার্টির লিডাররাও এখানে উপস্থিত।
তারা দুজন মানে কি, এই ছেলেগুলো, এই লোকগুলো আর কি, এই মোস্ট বেশিরভাগই তো ইনোসেন্ট গ্রামের থেকে তুলে এনেছে, আর বাকিগুলো সব কিলার্স। তারা এই তীব্রামতা করবে, খুব এগ্রেসিভ ওয়েতে করবে। জনজাতি মোর্চা কোথায়? নেই তো, থাকবে না তো, নেই তো, হারিয়ে যাচ্ছে তো, হারিয়ে গেছেই অলরেডি। আমি তো শুনতে পাচ্ছি না রামপদ জমাতে আর কোনো কথা শুনতে পাচ্ছি না। এত বড় বড় ঘটনা ঘটছে, শুনতে পাচ্ছি না তো ইসের কথা, রেবতীর কথা। তাদের বক্তব্য তো গত বেশ কিছুদিন ধরে আমি শুনতে পাচ্ছি না তো। কিছু তো একটা বলা দরকার ছিল, বলে এইরকম একটা ঘটনা ঘটছে, তাদেরও তো একটা বক্তব্য ছিল। 20টা সিট গেছে। যে পরিস্থিতিটা এই মুহূর্তে আমরা এতক্ষণ আলোচনা করলাম, দর্শকরা যারা দেখছেন এই মুহূর্তে অনেক কিছুই নতুন তথ্য হয়তো আপনারা জানতে পেরেছেন। আর যারা অভিজ্ঞতা রয়েছে আপনাদের, যারা এই পরিস্থিতিগুলো নিজের চোখে দেখেছেন, তারা তো মিলিয়ে নিতেই পারবেন যে আমাদের আলোচনার মধ্যে যে তথ্যগুলো উঠে এলো কতটা মিল রয়েছে বাস্তবতার সাথে, সেটা আপনারাই যাচাই করুন। আর আরেকটা বড় প্রশ্ন যেটা, যে এই গোটা ঘটনায় ত্রিপুরার ভবিষ্যতে রাজনৈতিক দিক থেকে হোক, বাকি সব দিক থেকে সার্বিকভাবে ত্রিপুরার উপর এটা একটা কিন্তু ভালো প্রভাব ফেলতে পারে। আমরা কি সেটা বলতে পারি স্যার? অবশ্যই ত্রিপুরার উপর একটা কিন্তু দারুণ প্রভাব ফেলবে বিষয়টা। হয়তো আপাতত সেটা বোঝা যাচ্ছে না, অনেক কিছুই হয়তো দেখার বাকি রয়েছে আমাদের এই ঘটনাকে ঘিরে। তো এই সংক্রান্ত যে আরো আপডেট গুলো আসবে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, এবং মানুষ স্যারকে আমরা আরো একবার চাইবো যাতে এই বিষয়গুলি নিয়ে আমরা ভবিষ্যতেও আপনাকে আমাদের পাশে পাই আলোচনার জন্য। তা আমাদের আজকের এই আলোচনার দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। আরো একবার ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আজকের সাক্ষাৎকার অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস গুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।